কাণ্ড হয়েছে। আমি একটু স্টাডি করছিলাম আর মা এখানে করছিল রান্না। উদ্দেশ্য ছিল যে তোমাদেরকে সহজ সরল পূজা বিধিগুলো আমি প্রেজেন্ট করবো। কারোর ভালো লাগে, কারোর বেশিরভাগের হয়তো ভালো লাগে না। তো ভিউটার উপরে ভীষণ এফেক্ট করছে। ক্রিয়েটার সেই যে যার নিজের মধ্যে নিজস্বতাটা থাকে। সব মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ওঠা পড়ার গল্পে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হচ্ছে 7th of Feb, আজ রোজ ডে। আমার তরফ থেকে আমার পরিবারের সবাইকে জানাই হ্যাপি রোজ ডে। গোলাপের মতন সুন্দর হোক তোমাদের জীবন, আর তোমাদের ভালোবাসা সব সময় তোমাদের কাছে থাকুক, এই কামনাই করি ঈশ্বরের কাছে। আজ 7th of Feb, তো অবশ্যই তার সঙ্গে হচ্ছে বুধবার। এর পরের বুধবার মোস্ট প্রবাবলি 14ই ফেব্রুয়ারি, মানে বাঙালির ভ্যালেন্টাইন ডে অর্থাৎ সরস্বতী পুজো। তো আগের বছরের যে মূর্তিটা, মানে মায়ের মূর্তিটা আমাদের কাছে আছে, সেটা আজকে নিরঞ্জনের দিন। তো এরপরে আর ভালো ডেট পাওয়া যাবে না, মানে এরপরে বৃহস্পতিবার পড়ছে, শুক্রবার পড়ছে, শনিবার পড়ছে। তো সেই বারগুলোতে আমার মা সরস্বতী ঠাকুরকে নিরঞ্জন করে না। তো সেই জন্য আজকে আমি কি করবো, সকাল সকাল স্নান করে ঠাকুরের পুজো দিয়ে দেবো, মাকেও ফুল টুল দিয়ে দেবো। তো জল মিষ্টি দেওয়ার পরে তারপরে মা যেয়ে মাকে, মানে সরস্বতী মাকে রেখে আসবে। আর তারপরে আমরা কোনো একটা ভালো বার দেখে, মানে সোমবার দেখে, সোমবারই মোস্ট প্রবাবলি আমরা সরস্বতী ঠাকুরের নতুন মূর্তি নিয়ে আসবো। তো এই হচ্ছে মোটামুটি আপডেট। তো এখন বাজে 9টা, আমি এখন স্নানে যাব। ঘরের সমস্ত বাসি কাজকর্ম আমার হয়ে গেছে, আর এরপরে স্নান করে পুজোটা দেবো। তারপরে অনেক কাজ আছে, আজকে একটু বাইরেও বেরোতে হবে। তো সেগুলো দেখি ফটফট করে করার চেষ্টা করব। প্রথমে ভেবেছিলাম যে আজকে হচ্ছে তোমার দশকর্মের বাজারটা আর হচ্ছে ভুজ্জুর বাজারটা করে রেখে দেবো, কেন কি ওগুলো শুকনো জিনিস, ওগুলো তো খারাপ হওয়ার কোনো ব্যাপার নেই। কিন্তু তারপরে মা বললো যে অনেক আগে হয়ে যাবে, এরপরের বুধবার যখন পুজো, তাহলে ওই শনি রবিবার নাগাদ বাজারটা শুরু করলেই যথেষ্ট। তো এই মোটামুটি এখনো প্ল্যানিং আছে। চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে, তাই না স্কিপ করে দেখার একটা অনুরোধ থাকলো। বেশ কয়েকদিন হলো কি হয়েছে, সকাল থেকে না একটা ডাল ওয়েদার থাকছে। ও না, ডাল না, এখন তোমাদেরকে বলতে বলতেই সানি হলো। তো যাই হোক, যদি সানি আজকে হয় ভালো করে তাহলে তো খুবই ভালো হয়। একটু রোদ টোদ না দেখলে এখন আর ভালো লাগছে না, সত্যি কথা। এত দিন ধরে ক্লাউডি একটা ওয়েদার থাকছে না, ভীষণ বিচ্ছিরি লাগছে। তো যদি সানি হয়ে যায় তাহলে তো ভালো, আর যদি ক্লাউডি হয় তাহলে তো আবার মেড়মেড়ে একটা দিন। আসলে কি বলতো, এইরকম ক্লাউডি হলে ভীষণ মানে মন টন মনে হয় যে খারাপ, কাজকর্মে মন লাগছে না, এরকম মনে হয়। তো চলো তোমাদেরকে বাইরেটা দেখাচ্ছি, তবে তোমরা ক্যামেরা কতটা জাস্টিফাই করবে সেটা বলতে পারছি না। তো কেন কি আমার ক্যামেরার তো কোয়ালিটিটা অতটা ভালো না। তো তোমরা একটু দেখে নাও যে বাইরের ওয়েদারটা কেমন। যদিও ওয়েদার রিপোর্টে প্রত্যেক দিনই দেখাচ্ছে যে আজকে সানি, বাট সানি তো হচ্ছে না, প্রত্যেক দিনই ডাল আর ক্লাউডি ওয়েদারই থাকছে। এই যে দেখো, এখন হালকা হালকা একটু রোদ বেরিয়েছে। স্নান সেরে চলে এসেছি, এখন পুজো দেবো। 10টা বেজেই গেল, দেখো সেই তাড়াহুড়ো করতে করতেও। জানি না পরের কাজগুলো কখন কি করব, আগে তো পুজোটা দিই, তারপরে পরের কাজগুলো দেখছি কতদূর কি করা যায় আজকে। দেখতে দেখতে কিভাবে একটা বছর কেটে গেল মনেই হচ্ছে না। মনে হচ্ছে এই তো সেদিন 2023 সালের সরস্বতী পুজো ছিল, আমরা ধুমধাম করে আয়োজন করলাম, মা সরস্বতীকে নিয়ে আসলাম বাড়িতে। দেখো দেখতে দেখতে আবার তারও যাওয়ার কিন্তু সময় হয়ে গেল। হ্যাঁ, মা অবশ্যই আমাদের মধ্যে আবার নতুন রূপে আসবেন। আর আমার গৃহের সরস্বতী তো আছেনই, তিনি সবসময় আমার গৃহে বসবাস করেন, অবিদ্যা দূর করেন, আমাদেরকে বিদ্যা বুদ্ধি সব কিছুই দান করেন। কিন্তু সব যেন চোখের সামনে আজকে ভেসে উঠছে, সেই আগের বছরের প্রস্তুতি, ব্যস্ততা, বাজার হাট করা, সেই বৃষ্টিতে ভিজে ভিজে মায়ের মূর্তি কিনে নিয়ে আসা, সব যেন চোখের সামনে জল করে উঠল এক নিমিষে। এই যে দেখো রেডি হয়ে গেছি, আর পুজো দিয়ে নিয়ে ওঠে মা বললো যে একটু কিছু মুখে দিয়ে তারপরে বেরো। তো তার জন্য আমি একটু স্যুপ খেয়ে নিয়েছিলাম, কালকে রাতে যে স্যুপটা ছিল সেটা একটু বেঁচে গেছিল, সেটা মা গরম করে দিয়েছিল। তো স্যুপ খেয়ে নিয়েছি, এখন আমি বাইরে বেরোচ্ছি। ভাইয়ের ওষুধটা ফার্স্টে নেবো। 2-3 দিন আগে ভাইয়ের শরীরটা একটু খারাপ হয়েছিল, যার জন্য ওকে ডক্টর দেখাতে হয়েছিল, কিন্তু সেই ওষুধটা পাওয়া যাচ্ছিল না। তো একটা পাতা আমরা নিয়েছিলাম, আর 2টো পাতা, মানে 1 মাসের কোর্স লিখে দিয়েছেন উনি। তো আর 2টো পাতা কালকে চলে এসেছে, অ্যাপেলো থেকে ফোনও করে দিয়েছিল আমাদেরকে। তো
আজকে আমি এখন যে আগে ওষুধটা নেব, তারপরে মায়ের ঝাঁটা বারণ নেব, আর টুকটাক কিছু জিনিস বাড়ির যেগুলো দরকার থাকবে তো সেই জিনিসগুলো নিয়ে তারপরে আমি বাড়িতে আসবো। আর হ্যাঁ, ব্রেকফাস্টটা দেখাতে তোমাদেরকে একদম ভুলে গেলাম, কেন কি খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, ঝটপট করে খেয়ে নিয়েছি। তারপরে মনে পড়ছে ওরে বাবা আজকে তো আমি ব্লগ করছিলাম। তো যাই হোক, চলো বেরিয়ে গেছি। বাপরে কোথায় কাক ডাকছে এত, আর বেশ রোদ উঠেছে কিন্তু হাওয়া আছে। তো চলে এসেছি একদম মেডিসিন শপের সামনেই। আর এত গাড়ি না এই রাস্তাটায় যে আমার ফোন বের করে কথা বলতেই বিরক্ত লাগে। তো যাই হোক, মেডিসিন শপের সামনে চলে এসেছি, এখন মেডিসিনটা নেব। আর হচ্ছে এত রোদ উঠেছে যে মানে হাঁটতে হাঁটতে না আমার গরম লেগে গেল। মোটামুটি তাও মনে করো 15 মিনিট ধরে হাঁটছি। তো এই যে ফার্মেসিতে চলে এসেছি, এখান থেকে সেদিন আমরা ওষুধটা নিয়েছিলাম, 1 পাতা পেয়েছিলাম আর 2 পাতা পাইনি। তো ওনারা ফোন করে দিয়েছিলেন, যার জন্য আজকে আমি এসেছি। তো ওষুধ নেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ির পথে। তার মধ্যে কয়েকটা জিনিস আমাকে নিতে হবে বাড়ির জন্য। তো চলো এক এক করে নিয়ে নিই। গলির ভেতর ঢুকে গেছি, এখন যে আগে দুধ আর পনিরটা নেবো, কেন কি আজকে পনির রান্না হবে। তো সামনের দোকান থেকে পনিরটা নিয়ে নেবো। পনির আর একটা দুধ দেবে তো। দুধ আর পনিরটা নেওয়া হয়ে গেছে, এবার ঝাঁটা আর বারুন নিতে হবে। কেন বলো তো, কেন হচ্ছে এর পরের মাস হচ্ছে ফাল্গুন মাস, তো আমার আর ভাইয়ের হচ্ছে জন্ম মাস পড়ে যাচ্ছে। তো যার জন্য মা বলেছে যে আজকে যেহেতু বুধবার, তো ভালো বার দেখে কিনে নিতে। তো সেটাই এখন কিনতে যাচ্ছি, দেখি পাই কিনা ভালো। বাবা চোখের মধ্যে কি একটা পড়লো। এই যে ঝাঁটা বারুনের দোকান, কিন্তু ঝাঁটা বারুনের দোকানের লোক কই, লোককে খুঁজে পাওয়া যাচ্ছে না দোকানে। এই ঝাঁটাগুলো কত করে গো? এইগুলো 30। আর এই ছোটগুলো? এই তো এই দুটো এক। আচ্ছা, আর ওই বারুনগুলো কাকু? 50 আর 70। বাড়ি চলে এসেছি, আর ওই ঝাঁটা টাটা নিয়ে আমি আর তখন ভিডিও করতে পারিনি। আর এসেই মা আমাকে বকাবকি করছে। আমি বলেছি যে আমার নিরামিষে মানে জীবনটা ভরে গেছে। কেন বলো তো, কেন কি বৃহস্পতি শুক্র শনি 3 দিন আমরা নিরামিষ খাই, তো সেই জন্য কথাটা বলেছি। আর এদিকে মা একদম রেগে মেগে একদম ফায়ার হয়ে গেছে। তার মধ্যে আবার বলেছি চা বানাও, একটু চা খাই, ব্যাস এটা তো আরো রেগে গেছে। আসলে সকালবেলায় একটু চা তো খাই, তারপরে এত কাজকর্ম যায় না যে একটু মানে মিডিল টাইমটাতে একটু চা না খেলে কেমন কেমন লাগে। যদিও এরপরে বেশি গরম পড়ে গেলে আর খাওয়া যাবে না। ও আছে কেন, তো তুমিও তো খাবে মা চাটা। তোর পাল্লায় পড়ে, আমার পাল্লায় পড়ে না, তোমারও খেতে ভালো লাগে সেটা বলো না। আর তুমি এখন একটু আমাকে আগে কেন বকাবকি করছিল বলো? বকাবকি করবো না, এই খালি বলছি যে নিরামিষে জীবনটা ভরে গেল। রবিবার মাংস খেলি, কালকে মাছ খেলি, আজকে ডিম খাবি, তারপরেও তো নিরামিষে কি করে ভরে থাকে জীবনটা, তুই আমাকে বল। দেখো আজকে একটু আলু ফুলকপি দিয়ে আমি ডিম খাবো, মানে ইচ্ছা আছে। আসলে ইউটিউবে একটা ইটিং শো দেখছিলাম, সেখানে কেউ একজন খেয়েছিল। তো এর আগের সপ্তাহে আমরা করে খেয়েছিলাম, আমার ভীষণ ভালো লেগেছে আলু ফুলকপি দিয়ে। তো ওই জন্য ভাবলাম যে আবার একটু খাই। আরেকটা দেখেছি, সেটা হচ্ছে দেখেছি যে আলু ফুলকপি দিয়ে চিংড়ি মাছ, তো ওটাও একদিন খেতে হবে। এই মানে যা যা দেখি, আসলে ইটিং শোটা দেখতে আমার ভালো লাগে, বা যা যা দেখি না সেটা খেতে ইচ্ছা করে। এবার রাতে তো আর খেতে পারবো না, ওটা খেতে গেলে আমাকে দুপুরেই খেতে হবে। তো দুপুরবেলা একবেলা, কেন একবেলায় আমি ভাত খাই, আর অন্য বেলা তো স্যুপ খাই বা হচ্ছে মনে করো ওটস খাই। তো সেই জন্য যা খাবো দুপুরেই খেতে হবে আমাকে। হ্যাঁ, সেই মেয়ে ভীষণ ভাগ্যবান যার মায়ের সাথে তার বন্ধুত্বের সম্পর্কটা থাকে, মাকে ছোট বড় সব কথা বলা যায়। যাই হোক, কফিটা দারুণ হয়েছিল। আর তার সঙ্গে আমি লক্ষ্মী পুজো দেওয়ার জন্য, মানে অর্থাৎ তোমাদেরকে লিভিং উইথ শাইনিতে দেখানোর জন্য একটা জায়গা থেকে মুরগি এনেছিলাম। মুরগিটা এত বাজে যে কি বলবো, সেই মুরগিটা আমি আর মা কফি দিয়ে শেষ করার চেষ্টা করছি। তো সেটা খাচ্ছি আর ক্রিটিসাইজ করছি। কফি খেয়ে মা চলে আসলো রান্নাঘরে। তো আমি বললাম চলো মা তোমার রান্নাটা একটু দেখিয়েই দিই। তো এইখানে হচ্ছিল পনিরের তরকারি, তার জন্য পনিরের আলুটা আর মশলাটা কষানো হচ্ছিল। আর পনিরগুলো তো আগেই ভেজে রাখা ছিল। ওইদিকে দেখো পেঁয়াজ কাটা আছে, তো আলু ফুলকপি দিয়ে হবে ডিমের ঝোল। দেখো আরেক কাণ্ড হয়েছে, আমি একটু স্টাডি করছিলাম আর মা এখানে করছিল রান্না। এর মধ্যে গ্যাস শেষ হয়েছে। এবার গ্যাসের যে সিলিন্ডারটা দিয়ে গেছে তার মুখটাই মা খুলতে পারছে না, এত টাইট করে লাগিয়ে দিয়ে গেছে। কি হবে জানি না, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি।
এই যে দেখো মা একদম মানে কি বলবো টায়ার্ড হয়ে গেছে এটাকে খোলার জন্য চেষ্টা করতে করতে। দেখো কিছুতেই ওটা খুলছিল না। তারপরে আমি ভাই হচ্ছে আমাকে বললো যে ইউটিউবে দেখ, ইউটিউবে একটা শর্ট ভিডিও দেখে এখন মা ওটাকে পুরো লাগাতে পেরেছে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো মা যুদ্ধে জয় পেয়েছো। ওরে বাপরে, বিরক্ত লেগে যায় রে। হ্যাঁ প্রচন্ড টাইট ছিল জানো তো, টাইট এতটাই ছিল যে ওটা কিছুতেই ওপেন হয়েছিল না। লাস্টে ভাই বললো যে ইউটিউব দেখ, আর ইউটিউব যুগ যুগ জিও, ইউটিউব দেখেই আমরা এইটাকে লাগাতে পেরেছি। পরিবারের সঙ্গে যতটা সময় আমি কাটাতে পারি ততটাই আমার ভালো লাগে। জানি না এটাকে কি বলে, প্রত্যেকেই নিজের নিজের কাজে ব্যস্ত থাকে সারাদিন, কিন্তু এই খাওয়ার সময় বলো বা চা খাওয়ার টাইমটায় বলো, এটা যেন মনে হয় যে আমার মানে দিনের বেস্ট টাইমগুলো আমি এই টাইমটায় পেয়ে থাকি। লিখে রাখার মতন টাইম এই টাইমটা। রান্নাগুলো বেশ ভালো হয়েছিল, আর মাকে যতই বলি না কেন যে মা তুমি আমাদের সঙ্গে খেতে বসো, মা কোনো সময় সেটা করে না। আমাদের সবাইকে দিয়ে থুয়ে কিছু আবার লাগবে কিনা সেটা জানার পরে তারপরে মা খেতে বসে। আমাদের সকলের বাড়ির মারাই হয়তো এই ধরনের। আর রান্নাগুলো অসম হয়েছিল, দিন দিন যেন মা রান্নায় একদম পটু হয়ে যাচ্ছে। ডিমের ঝোলটা তো ভীষণ সুন্দর হয়েছিল আলু ফুলকপি দিয়ে, ওদিকে কালকে রাত্রে করা হয়েছিল আলু মটরশুঁটি দিয়ে একটা তরকারি, সেটাতে যেন মধু ঢেলে দেওয়া হয়েছিল বলে মনে হচ্ছিল। আর ভাইয়ের পনিরটাও আমার খেয়ে খুব ভালো লেগেছিল। এমনিতে ডিম পনির এই ধরনের প্রোটিন জাতীয় খাবার আমার একটু বেশি ভালো লাগে অবশ্য খেতে। সবার শেষে এখন মা খাচ্ছে, আর মাকে সবসময় আমরা বলি যে আমাদের সঙ্গে বসো, আমাদেরকে দেওয়াত হওয়ার জন্য মা কখনো আমাদের সঙ্গে বসে না। মা ডিমের ঝোলটা খেয়ে দেখো কি দারুণ হয়েছে আজকে। পনিরটা তোমার হচ্ছে কালকের আলুর যে তরকারিটা ছিল না মা, ওটাও খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর। মানে ঘি গরম মশলার একটা গন্ধ, আর একদম হচ্ছে মানে নিরামিষ ভাবে করা আলু আর মটরশুঁটি। হ্যাঁ খুবই সুন্দর হয়েছে। ডিমের ঝোলটা খালি খেয়ে দেখো, বিয়ে বাড়ির যে সেই মাছের ঝোলগুলোর যেরকম টেস্ট হয় ঠিক ওইরকম লাগছে। দারুণ না মা? দারুণ হয়েছে। পনির খেলা না তুমি? নিজের রান্না নিজে। তোমাদের খাওয়াতে পারছি না, এটাই দুঃখ। কোন একদিন খাইয়ে দিব। হ্যাঁ যখন মিট আপ হবে আমাদের, যখন চ্যানেলগুলো অনেক গ্রো হয়ে যাবে, তখন আমরা একদিন মিট আপ করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। তোমাদেরকে বললাম না যে পরিবারের সঙ্গে সময় কাটাতে আমার বেশ ভালো লাগে, যতটা সম্ভব পারি তাদের সঙ্গে কিন্তু সময় দেওয়ার চেষ্টা করি। এবার তোমরা হয়তো অনেকেই বলবে যে সারাদিন তো বাড়িতেই থাকো, কি আবার কাজ, কিন্তু না গো, যখন আমি চাকরি করতাম না সেই 5টা বছরও আমার ঠিক এরকমই মনে হতো। জবের টাইমটা শেষ করে আমার মনে হতো কখন আমি বাড়িতে আসবো, আর বাড়ির থেকে যখন বেরোতাম কেমন যেন মনটা খারাপ হয়ে যেত। সেই জন্যই তো নিজের জন্য একটা জায়গা খোঁজা ইউটিউবে। এখানে আমি সন্ধে পুজো দিয়ে দিলাম, এই জাস্ট এখানে যে দেখো ধূপ দ্বীপ সব প্রজ্বলিত করে দিয়েছি, তুলসী পাটেও সন্ধে দিয়ে দিয়েছি, তুলসী পাটের ওখানে প্রদীপ প্রজ্বলিত হয়ে আছে। তো বন্ধুরা এখন ঘড়িতে বেজে গেছে 8টা। আমি আর মা চা খেয়ে নিয়েছি, চা না কফি ছিল, সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি কেন ভাই সারাদিন কাজের পরে ওই 6:30 নাগাদ এই ঘরটা একটু শোয়, তখন আর মনে করো ভাইকে না ডিস্টার্ব করতে ভালো লাগে না। আর ওই রুমে ক্যামেরাটা একটু সেট করাটা আমাদের পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে যায়, আর একই পোজে বারবার এক জিনিস দেখাতে আসলে ভালো লাগে না। তো এখন যেটা করলাম সেটা হচ্ছে গ্যাসটা বুক করলাম, কেন দুপুরে গ্যাস শেষ হয়েছিল তোমরা নিজেরাই দেখলে। তো বুক করে দিলাম কেন কি বলতো, সামনেই হচ্ছে সরস্বতী পুজো, গ্যাসটা এসে থাকলে না একটু নিশ্চিন্ত হওয়া যায় যে মানে ঠিক আছে এসে গেছে গ্যাসটা। এবার দিতে দিতেও ওরা মানে মনে করো কালকে হয়তো আমার ক্যাশ মেমো বেরিয়ে যাবে, কিন্তু তার মানে সাথে সাথে আসলে প্যাটলাররা দিতে চায় না। তো বেশ কিছুদিন হয়তো ওয়েট করিয়ে, ওই মনে করো 5 দিন 7 দিন মতন ওয়েট করিয়ে তারপর ওরা গ্যাসটা দেয়। তো এনে থাকলে মায়ের একটা নিশ্চিন্ত যে অত ভোগ টোগ রান্না হবে, তো সেটার জন্য করে দিলাম। আর আজকে 2-1 দিন পরে দিলেও হতো, অবশ্য কোনো অসুবিধা হতো না, কিন্তু যাই হোক করে দিলাম। আর এখন বসে আমি আর মা সরস্বতী পুজোর বাজারের লিস্টটা করে নেব, কেন কি মোটামুটি মনে করো কালকে তো বৃহস্পতিবার, কালকে করা সম্ভব হবে না। আর শুক্রবার দিন তো আমি বাড়ি থেকে বেরোই না, তো শুক্রবার দিন তো হচ্ছেই না। শনিবার থেকে আমরা বাজার হাট শুরু করব, শনি রবি সোম মঙ্গল বাজার করব, তারপরে পুজো পাঠ তো শুরু হবেই। একটা কথা বলার তোমাদেরকে, লিভিং উইথ শাইনি যখন শুরু করেছিলাম না, তখন আমি ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখাতাম। তো তখন তো জানতাম না যে পুজো পাঠ এই সমস্ত কিছু ক্যাটাগরি আছে, বা এই ধরনের কোনোদিন কোনো ভিডিও আমি শুরু করব বা এইটা নিয়ে এগোতে হবে। তো
পরে যখন দেখতে পেলাম, যেদিন থেকে রিয়েলাইজ করতে পারলাম যে পুজো পাঠটা তোমরা খুব বেশি ভালোবাসছো, তো সেদিন থেকে আমার একটাই উদ্দেশ্য ছিল যে তোমাদেরকে সহজ সরল পূজাবিধিগুলো আমি প্রেজেন্ট করব। অনেক বেশি আড়ম্বরতা দিয়ে বা অনেক কিছু জোগাড় দিয়ে আমি দেখাতেই পারি, কিন্তু সেটা সবার পক্ষে সম্ভব নয়। মানে আমি যদি মনে করো আমি যে পুজোটা দেখাচ্ছি সেটা সর্বসাধারণের জন্য, প্রচুর আড়ম্বরতা দিয়ে দেখাতে গেলে হয়তো গুটি কয়েক লোক আমার পূজাবিধিটা দেখে সেই মতন করে অ্যাপ্লাই করতে পারবে। আর যদি সহজ সরল ভাবে দেখাতে পারি তাহলে সবাই সেই জিনিসটাকে কনজিউম করতে পারবে সেই পূজাবিধিটা। তো সেটাই উদ্দেশ্য ছিল। তো জানি না এই এই উদ্দেশ্য নিয়ে কতদিন চলতে পারবো, কেন কি ভিউ এর উপরে অনেকটাই এফেক্ট পড়ছে। আর তোমরা আমার সহজ সরলতাটাই ভালোবাসো, কেন যারা আমাকে কমেন্ট করো তারা বলো যে সহজ সরলতাটা তোমাদের ভালো লাগে। আর এটাতে কোথাও যেন একটা যে আমার নিজস্বতা তৈরি হয়েছে, যে মানে আমি যখন পুজোটায় করতে বসি সেখানে সহজ সরল ভাবেই আমার পুজোটা দেখাতে ভালো লাগে, এবং ওটাতে আমার একটা নিজের ক্রিয়েটিভিটি চলে এসছে যে আমি এই ধরনের পূজাবিধিটা এইভাবে দেখাবো। প্রচুর মন্ত্রতন্ত্র দিয়ে প্রচুর উপকরণ দিয়ে দেখাতে পারি না, সত্যি কথাই। আমি নিজে যেরকম ভাবে করি বাড়িতে পুজো সেরকম ভাবেই তোমাদের দেখাবার চেষ্টা করি। জানি না সেটা তোমাদের কতটা কি ভালো লাগে, হয়তো কারোর কারোর ভালো লাগে, কারোর বেশিরভাগের হয়তো ভালো লাগে না। তো ভিউটার উপরে ভীষণ এফেক্ট পড়ছে, কিন্তু তারপরেও বিশ্বাস রাখি যে না, এই সহজ সরলতাটা কোনোদিন না কোনোদিন যে কোথাও না কোথাও যে দাগ কাটবে মানুষের মনে, এবং সবাই সেটার থেকে উপকৃত হোক, এটুকুনি আমি চাইবো। আমি যদি দু চারজনেরও উপকারে আসতে পারি সেটাই আমার ভালো লাগবে। কেন কি তোমরা এখনো অবধি, সেই প্রথম দিন থেকে শুরু করে এখনো অবধি অনেকেই আমাকে কমেন্ট করো যে দিদিভাই তোমার এই পূজাবিধিটা এত সহজ সরল যে আমার ভীষণ ভালো লাগলো, বা তোমার পূজাবিধিটা এত সহজ সরল সায়নী যে আমরা এইভাবেই পুজোটা করেছি। আর অনেকে আবার বলো যে আমার, অনেকেই কমেন্ট করো যে আমার খুব একটা বেশি আয়োজন করার সামর্থ্য না, হয়তো তার শারীরিক দিক দিয়ে সামর্থ্য না, বা হয়তো তার ফাইন্যান্সিয়াল দিক দিয়ে সামর্থ্য না। তো তুমি যে সহজ সরলতাটা দেখালে সেইটাতে আমার, সেইভাবে আমি পুজোটা করতে পেরেছি। তো সেই জিনিসটাতে অনেকটা আমার মন ভরে, প্রাণ ভরে। তো আশা রাখি যে আজকে যেটাতে 1000-1200 ভিউ হচ্ছে সেটা হয়তো একদিন মিলিয়নে ভিউ হবে, সেই আশাটা আমি রাখি, এবং আমার কাজের উপরে সেই বিশ্বাসটা আছে যে আমি যেটা দেখাচ্ছি সেটা কোনো অংশেই ভুল নয়, বা সেটা আর 5টা মানুষের থেকে আলাদা। কেন ক্রিয়েটিভিটি মানে কিন্তু তাই, ক্রিয়েটিভিটি মানে এটাই যে আমি আর 5টা একই জিনিস দেখাবো কিন্তু আর 5টা মানুষের থেকে সেটা আলাদা হবে। কিন্তু ক্রিয়েটার সেই যে যার নিজের মধ্যে নিজস্বতাটা থাকে। সবকিছু দেখার পরেও যেন আমি যখন জিনিসটা প্রেজেন্ট করব সেটার মধ্যে যেন আমার নিজস্বতা, আমার নিজের ক্রিয়েটিভিটি, আমার নিজের সৃষ্টিটা থাকে, তবেই তো বেঁচে থাকবো, তাই না বলো? যাই হোক, ভিডিওটা যদি এতদূর অব্দি দেখে থাকো, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ওঠা পড়ার গল্প। আর চলো আজকের মতন এখানেই শেষ করব, দেখা হবে আবারও একটা সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টেক কেয়ার, গুড নাইট অ্যান্ড বাই বাই।